ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ক্লাসশিপের জিকে ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকেই কিন্তু পিডিএফগুলো খুঁজছো ক্লাসের, তো পিডিএফগুলো তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, দেখো আমাদের প্রশ্ন 1, বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব রক্তদান দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কবে পালন করি আমরা? সঠিক উত্তর 14ই জুন। 14ই জুন পালন করি আমরা বিশ্ব রক্তদান দিবস। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, লুনি নদীর উৎপত্তি কোথায়? কোথায় হয়েছে আমাদের লুনি নদীর উৎপত্তি? সঠিক উত্তর অপশন এ, আনাসাগর হ্রদ থেকে লুনি নদীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখে নাও লুনি নদীর উৎপত্তি রিলেটেড কিছু প্রশ্ন। আনাসাগর হ্রদ ভারতের রাজস্থান রাজ্যের আজমির শহরে অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। এটি 1135 থেকে 1150 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানের পিতামহ অর্ণ রাজা দ্বারা নির্মিত হয়েছিল এবং তার নামানুসারে এর নামকরণ করা হয়েছে। লুনি নদীর উৎপত্তি রাজস্থানের আজমির জেলার নাগ পাহাড় বা নাগা পাহাড় থেকে। ঠিক আছে, তোমাদের এটাও কিন্তু অপশানে থাকে। যদি তোমাদের হ্রদ অপশানে থাকে তাহলে সেখানে এটা হবে আমাদের আনাসাগর হ্রদ, বা তোমাদের যদি পাহাড় অপশানে থাকে তো সেটা হবে আমাদের নাগ পাহাড় বা নাগা পাহাড় থেকে আমাদের এই লুনি নদীর উৎপত্তি। ঠিক আছে, মনে রাখবে এটি গুজরাটের কচ্ছের রণের জলাভূমিতে শেষ হয়েছে। এটি ভারতের মরুভূমির একমাত্র বড় নদী। ঠিক আছে, অ্যান্ড ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী এটা। ঠিক আছে, এই তিনটি কিন্তু প্রশ্নে আসে। অ্যান্ড দেখো এখানে লুনি নদী রিলেটেড কী কী প্রশ্ন আসে। ভারতের কোন রাজ্য থেকে লুনি নদীর উৎপত্তি হয়েছে? সঠিক উত্তর হবে আমাদের রাজস্থান। অ্যান্ড কোনটি ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী? তো সেটা হবে আমাদের লুনি। ঠিক আছে, তো এই লুনি নদী রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন আসছে এক্সামে, তো এটা তোমরা ভালোভাবে করে নেবে। ঠিক আছে, দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন রয়েছে, কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, অন্ধ্রপ্রদেশে অবস্থিত আমাদের এই কোলেরু হ্রদ। ঠিক আছে, দেখো না আমাদের ইলুর শহর থেকে 15 কিলোমিটার দূরে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদগুলির মধ্যে একটি হলো কোলেরু হ্রদ। ঠিক আছে, কোলেরু একটু সাধু জলের হ্রদ, মনে রাখবে। অ্যান্ড কোলেরু কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপের মধ্যে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম হ্রদ কি? সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর হ্রদ। বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে বৈকার হ্রদ, গভীরতার দিক থেকে। ঠিক আছে, বা আয়তনের দিক থেকে। অ্যান্ড বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কি? ক্ষেত্রফলের দিক থেকে সেটা হচ্ছে সুপিরিয়র হ্রদ, মনে রাখবে। অ্যান্ড বিশ্বের দীর্ঘতম হ্রদ হচ্ছে আমাদের আফ্রিকার টাঙ্গানিকা হ্রদ। ঠিক আছে, অ্যান্ড ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কি? সেটা হচ্ছে আমাদের উলার হ্রদ। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কি? সেটা হচ্ছে চিল্কা হ্রদ। অ্যান্ড ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ হচ্ছে আমাদের সম্বর হ্রদ। অ্যান্ড ভারতীয় দীর্ঘতম হ্রদ হচ্ছে কেরালার ভেমনাথ হ্রদ। অ্যান্ড ভারতের উচ্চতম হ্রদ হচ্ছে প্যাংগং হ্রদ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, বৈশাখী উৎসব পালন কোন রাজ্যে? বৈশাখী উৎসব পালন কোন রাজ্যে হয়? সঠিক উত্তর অপশন সি, পাঞ্জাবে বৈশাখী উৎসব পালন করা হয়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদেরকে বলে দিই, ভারতে বৈশাখী বসন্তের সূচনা করে বৈশাখ মাসের প্রথম দিনটিকে চিহ্নিত করে এবং ঐতিহ্যগতভাবে প্রতি বছর 13 এপ্রিল এবং কখনো কখনো 14 এপ্রিল উদযাপিত হয়। ঠিক আছে, মানে আমরা যখন নববর্ষ পালন করি, মানে আমাদের যেটা পয়লা বৈশাখ, সেই তখনই কিন্তু এদের বৈশাখী উৎসব পালন হয়, যেটা আমাদের 13 এপ্রিল কি কোনো কোনো বার আমাদের 14 এপ্রিল পরে। ঠিক আছে, তো এটা এপ্রিল মাসে পালিত হয়, মনে রাখবে। অ্যান্ড শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিং 1699 সালে খলসা ঐতিহ্যের সূচনা করেছিলেন। ঠিক আছে, বৈশাখী উৎসবে শিখরা খলসার প্রতিষ্ঠা উদযাপন করে, তো এরা আমাদের এই খলসার প্রতিষ্ঠা উদযাপন করতেই কিন্তু এরা বৈশাখী উৎসব পালন করে। ঐতিহ্যগতভাবে বৈশাখী ফসল কাটার ঋতুর সমাপ্তি চিহ্নিত করে এবং কৃষকদের জন্য এটি মহান আনন্দ এবং উৎসবের সময় এটি। পাঞ্জাব এবং হরিয়ানা হলো এই রাজ্যের যেখানে উদযাপন কেন্দ্রীভূত হয়। ঠিক আছে, অ্যান্ড এই উৎসব যেমন এরা বৈশাখী উৎসব পালন করে এদের নববর্ষে, সেরকমই কিন্তু পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখ পালন করে, আসামে বহাগ বিহু পালন করে, তামিলনাড়ুর পুথান্ডু পালন করে, উত্তরাখণ্ডের বিহু পালন করে, অন্ধ্রপ্রদেশ কর্ণাটকে উগাড়ি পালন করে এবং কেরালায় পরম বিহু এবং উড়িষ্যায় মহাবিশু পালন করে। ঠিক আছে, তো এই দিনটি আমাদের এই 14 এপ্রিল কি 13 এপ্রিলেই আমাদের দেখো কত জায়গায় কত কিছু পালন হয়। পশ্চিমবঙ্গে বৈশাখী, আসামে বহাগ বিহু, তামিলনাড়ু পুথান্ডু, উত্তরাখণ্ডে বিহু, অন্ধ্রপ্রদেশ কর্ণাটকে উগাড়ি, কেরালায় পরম বিশু, উড়িষ্যায় মহাবিশু। ঠিক আছে, দেখো এখানে প্রশ্ন এসেছিল, শিখদের বিখ্যাত উৎসব বৈশাখী প্রতি বছর কোন মাসে পালিত হয়? তো মনে রাখবে এটা এপ্রিল মাসে পালিত হয়। ঠিক আছে, তোমাদের পড়তে পারে যে আমাদের পয়লা বৈশাখ কোন মাসে পালিত হয়, তো পয়লা বৈশাখও আমাদের এপ্রিল মাসে পালিত হয়। ঠিক আছে, নেক্সট রয়েছে, আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান ড্যাশ। আব্দুল কালাম কবে ভারতরত্ন পুরস্কার পান? সঠিক উত্তর অপশন সি, 1997 সালে আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখে নাও ভারতরত্ন রিলেটেড খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1954 সালে ভারতরত্ন প্রদানের বিধান চালু হয়। ভারতরত্নের প্রথম 3টি প্রাপক ছিলেন
সি রাজগোপালাচারী, এস রাধাকৃষ্ণন অ্যান্ড সি ভি রমন। এরা 1954 সালে তিনজন কিন্তু আমাদের ভারতরত্ন পেয়েছেন। ভারতরত্ন প্রাপক প্রথম বিজ্ঞানী হচ্ছে আমাদের সি ভি রমন, ঠিক আছে। অ্যান্ড ভারতরত্ন প্রাপক প্রথম প্রধানমন্ত্রী কে, তিনি হচ্ছেন জওহরলাল নেহরু। অ্যান্ড প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। অ্যান্ড প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রাপক প্রথম ব্যক্তিকে, তিনি হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী। ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা হচ্ছে ইন্দিরা গান্ধী। অ্যান্ড ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি হচ্ছে খান আব্দুল গফ্ফর খান, ঠিক আছে, যাকে সীমান্ত গান্ধীও বলা হয়, ঠিক আছে। অ্যান্ড ভারতরত্ন প্রাপক প্রথম দ্বিতীয় বিদেশিকে, তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। নেলসন ম্যান্ডেলা হচ্ছেন ভারতরত্ন প্রাপক দ্বিতীয় বিদেশি। অ্যান্ড মরণোত্তর ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা হচ্ছে আমাদের অরুণা আসফ আলী, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড ভারতরত্ন প্রাপক প্রথম ক্রীড়াবিদ এবং কনিষ্ঠতম ব্যক্তিকে, মানে সবচেয়ে কম বয়সে পেয়েছেন আমাদের সচিন টেন্ডুলকার, ঠিক আছে। অ্যান্ড তিনি একমাত্র ক্রীড়াবিদ যে প্রথম ক্রীড়াবিদ যে কিন্তু আমাদের ভারতরত্ন পেয়েছেন। অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই 1992 সালে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুভাষচন্দ্র বসুকে মরণোত্তর ভারতরত্ন প্রদানের কথা ঘোষণা করা হয়। পরে 1997 সালে ভারতের সুপ্রিম কোর্ট সেটি কিন্তু বাতিল ঘোষণা করে, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই যে ভারতরত্ন রিলেটেড কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের আসে। যেমন দেখো নাও, কোন বিখ্যাত ক্রীড়াবিদ 2014 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? সচিন টেন্ডুলকার। কত সালে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়? 1954 সালে। ভারতরত্ন পুরস্কার প্রথম মহিলা প্রাপককে, তিনি হচ্ছেন আমাদের তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী, ঠিক আছে। এটা সিজিএলের প্রশ্ন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকদের অন্যতম? তো এটা আমাদের অপশানের উপর ডিপেন্ড করতো, অপশান কী ছিল, ঠিক আছে। লতা মঙ্গেশকরকে ড্যাশ সালে ভারতরত্ন দেওয়া হয়? তো তাকে 2001 সালে ভারতরত্ন দেওয়া হয়, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো, আমাদের 6 নম্বর প্রশ্ন রয়েছে, জোরাস্টার ছিলেন একজন ড্যাশ নবী। জোরাস্টার একজন ড্যাশ, মানে কোথাকার নবী বা কোথাকার ভবিষ্যদ্বক্তা বা কোথাকার প্রফেট ছিলেন? প্রফেট, নবী মানে হচ্ছে আমাদের প্রফেট। সঠিক উত্তর অপশন 3, তিনি একজন ইরানি নবী ছিলেন, ঠিক আছে। তোমাদেরকে বলে দিই, এই জোরাস্টার মনে করা হয় যে দেখো, মানুষ জন্মগ্রহণ করার সময় তিনি কিন্তু কান্না করে, ঠিক আছে। বাট জোরাস্টার কিন্তু জন্মগ্রহণ করার পরেই কিন্তু তিনি হাসছিলেন, ঠিক আছে। তাই তিনি অনেক অন্যরকম, এবং তিনি আগেই ভবিষ্যৎ বলে দিতে পারতেন যে কি কি হতে চলেছে, ঠিক আছে। তো তাই জোরাস্টার একজন মোস্ট ইম্পর্ট্যান্ট ইরানি নবী ছিলেন, ঠিক আছে। নেক্সট, ইনি হচ্ছেন জোরাস্টার, ঠিক আছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো আমাদের ইন্টারন্যাশনাল চেস ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল চেস ডে কবে পালন করা হয়, বা দাবা দিবস? সঠিক উত্তর অপশান ডি, 20 জুলাই পালন করা হয় ইন্টারন্যাশনাল চেস ডে, ঠিক আছে। তোমাদেরকে চেস রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিই। দাবা খেলার উৎপন্ন হয় ভারতে, মনে রাখবে। দাবা বোর্ডে বর্গাকৃত 64টি সাদা কালো দাগ থাকে। এখানে সর্বমোট কিন্তু 64টি সাদা কালো দাগ থাকে। বিশ্বনাথন আনন্দ 1988 সালে ভারত থেকে দাবার প্রথম গ্র্যান্ডমাস্টার হন, ঠিক আছে। দাবার প্রথম গ্র্যান্ডমাস্টার হচ্ছেন 1988 সালের বিশ্বনাথন আনন্দ। অ্যান্ড সুব্বারামন বিজয়লক্ষ্মী হলেন দাবায় প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার, ঠিক আছে। মনে রাখবে, এস বিজয়লক্ষ্মী বা সুব্বারামন বিজয়লক্ষ্মী হলেন দাবার প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার। অ্যান্ড সর্বকালের কনিষ্ঠতম দাবা গ্র্যান্ডমাস্টার কে? তিনি হচ্ছেন অভিমন্যু মিশ্র, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। 8 নম্বর প্রশ্ন, সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত? সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত? তিনি কুস্তি খেলার সাথে যুক্ত, অপশান সি রাইট। দেখো 9 নম্বর প্রশ্ন আমাদের রয়েছে কি, ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি, কাজী নজরুল ইসলাম ছিলেন ধূমকেতু পত্রিকার সম্পাদক, ঠিক আছে। এখানে ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দৈনিক নবযুগ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন। এছাড়াও তার সম্পাদনে প্রকাশিত হয় লাঙ্গল পত্রিকা, ঠিক আছে, মনে রাখবে। ধূমকেতু পত্রিকা, নবযুগ পত্রিকা, লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন আমাদের এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার উল্লেখযোগ্য কর্ম হচ্ছে চল চল চল, বিদ্রোহী, নজরুল গীতি, অগ্নিবীণা, বাঁধনহারা, ধূমকেতু, বিশের মাসি, গজল, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেখে নাও, এখানে আমাদের যেটা পত্রিকা রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিই। ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্রের নাম কি? সেটা হচ্ছে আমাদের হিকির বেঙ্গল গেজেট, যেটা 1780 সালে প্রকাশিত। দেখো 10 নম্বর প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশে যান কত সালে? কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশে যান? সঠিক উত্তর 1878 সালে তিনি ইংরেজি সাহিত্য পাঠের জন্য বিদেশে যান, ঠিক আছে। অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মনে রাখবে 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য কিন্তু এশিয়ার বা ভারতের প্রথম কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো, আমাদের 11 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, ওয়াশিংটন ডিসিতে আমাদের বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, আমাদের বিশ্ব ব্যাংক ছাড়াও আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আমাদের ফিলিপাইন্সের ম্যানিলা, ঠিক আছে। ফিলিপাইন্সের ম্যানিলাতে, মানে ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলাতে কিন্তু আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত, ঠিক আছে। নেক্সট
12 নম্বর প্রশ্ন রয়েছে রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, মুম্বাই অবস্থিত রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয়। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, দেখো এখানে ভারতীয় রিজার্ভ ব্যাংক 1 এপ্রিল 1935 সালে কলকাতায় স্থাপিত হয় প্রথমে, অ্যান্ড ভারতীয় রিজার্ভ ব্যাংকের 1 জানুয়ারি 1949 সালে জাতীয়করণ করা হয়। এর মুখ্য কার্যালয় হচ্ছে মুম্বাইতে, বাট আগে কিন্তু কলকাতাতে ছিল। ভারতীয় রিজার্ভ ব্যাংক কোনো বাণিজ্যিক ব্যাংক নয় এটি। অ্যান্ড রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ, অ্যান্ড রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ, অ্যান্ড এর বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। ঠিক আছে, অ্যান্ড দেখো মনমোহন সিং একমাত্র প্রধানমন্ত্রী যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। ঠিক আছে, তো মনমোহন সিং একমাত্র প্রধানমন্ত্রী যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, মানে আগে গভর্নর ছিলেন পরে প্রধানমন্ত্রী হন একমাত্র এমন এক ব্যক্তি হচ্ছে আমাদের মনমোহন সিং। ঠিক আছে, অ্যান্ড দেখো আমাদের স্যার বেনেগাল রামারাও হচ্ছেন সর্বোচ্চ সময়ের জন্য গভর্নর হিসেবে যুক্ত ছিলেন, আমাদের স্যার বেনেগাল রামারাও। ঠিক আছে, অ্যান্ড ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম অধ্যক্ষ কে, এটা প্রিভিয়াসের কোশ্চেন এসেছিল। দেখো আরবিআই কত সালে জাতীয়করণ করা হয়, এটা এসেছিল। অ্যান্ড ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে স্থাপিত হয়, এটাও কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল। ঠিক আছে, তো এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তোমরা এগুলা জেনে নাও। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন, চর্যাপদের পুঁথিগুলো কে আবিষ্কার করেন? চর্যাপদের পুঁথিগুলো কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন অপশন এ হরিপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথিগুলি আবিষ্কার করেন। ঠিক আছে, দেখে নাও, বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে চর্যাপদকেই স্বীকার করা হয়। তো বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি, সেটা হচ্ছে আমাদের চর্যাপদ। ঠিক আছে, তাই বাংলা সাহিত্যের ইতিহাস চর্যাপদ থেকেই শুরু। বাংলা ভাষা ও সঙ্গীতের প্রাচীন নিদর্শন আমাদের এই চর্যাপদ। 1907 সালে হরিপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থাগার থেকে এর পুঁথি আবিষ্কার করেন। ঠিক আছে, মনে রাখবে 1907 সালে হরিপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থাগার থেকে এর পুঁথি আবিষ্কার করেন। ঠিক আছে, দেখো এখানে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন আদি যুগের বাংলা সাহিত্যের প্রথম প্রমাণিক নিদর্শন। ঠিক আছে, তোমাদের যদি পড়ে যে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি, সেটা অবশ্যই হবে আমাদের চর্যাপদ। বাট তোমাদের যদি পড়ে বাংলা সাহিত্যের প্রথম প্রামাণিক নিদর্শন কোনটি, তো সেটা হবে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, অ্যান্ড শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা থেকে তিনি হচ্ছেন বড়ু চণ্ডুদাস। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রশ্ন, আলোক তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তত্ত্বের প্রবক্তা কে? আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে? তিনি হচ্ছেন, দেখো আমাদের অপশন বি, ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বের প্রবক্তা। ঠিক আছে, আর তোমাদেরকে এখানে বলে দিই যে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনি কিন্তু আমাদের কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা। ঠিক আছে, হাইজেন ইনিও কিন্তু আলোর তরঙ্গ তত্ত্বের একটা কিন্তু থিওরি প্রদান করেছিলেন, যেটা হাইজেনের সূত্র আমরা নাম জানি। ঠিক আছে, অ্যান্ড আইনস্টাইন তিনি কিন্তু আপেক্ষিকতাবাদ তত্ত্বের সাথে কিন্তু জড়িত। ঠিক আছে, অ্যান্ড দেখে নাও আলোর তরঙ্গ তত্ত্ব আমাদের এটা কি। দেখো আলোকের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তিনি 1864 সালে এই তত্ত্বটি প্রকাশ করেন। এই তত্ত্বে প্রমাণ করেছিলেন যে আলো হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটি রূপ, অ্যান্ড আইজ্যাক নিউটন আলোরও একটি কণার প্রবাহ হিসেবে ব্যাখ্যা করেছিলেন। ঠিক আছে, তো ম্যাক্সওয়েল তিনি বলেছিলেন আলো হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটি রূপ। ঠিক আছে, তিনি আলোকে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ওয়েভ বলেছেন, বাট নিউটন আমাদের বলেছিলেন আলো হচ্ছে আমাদের একটি কণার প্রবাহ, তিনি আলোর প্রবাহকে ফোটন কণার প্রবাহ বলেছিলেন। ঠিক আছে, অ্যান্ড দেখো ক্রিস্টিয়ান হাইজেন্স আলোকে একটি তরঙ্গ হিসেবে পরে ব্যাখ্যা দিয়েছেন। ঠিক আছে, অ্যান্ড হেনরি হার্টজ 1827 সালে তড়িৎচুম্বকীয় তরঙ্গের অস্তিত্ব পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন। ঠিক আছে, অ্যান্ড তড়িৎচুম্বকীয় তরঙ্গের উদাহরণগুলি কী কী দেখে নাও, বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবহেলিত তরঙ্গ, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, এগুলো হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, অ্যান্ড বেতার তরঙ্গ হলো সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, অ্যান্ড অবহেলিত রশ্মি আবিষ্কার করেন উইলিয়াম হার্সেল, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 15 নম্বর প্রশ্ন রয়েছে, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন বা কোথায় নির্মাণ লাভ করেন? তো সঠিক উত্তর অপশন ডি, বৌদ্ধগুহাতে, বিহারের বৌদ্ধগুহাতে কিন্তু আমাদের গৌতম বুদ্ধ আমাদের সিদ্ধি লাভ করেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো আমাদের 16 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ অঞ্চল কোথায় রয়েছে? বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ অঞ্চল কোথায় রয়েছে? সঠিক উত্তর এশিয়াতে রয়েছে। এশিয়ার মধ্যে ভারত, বাংলাদেশ। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় অর্থনীতি কিসের উপর নির্ভরশীল? ভারতীয় অর্থনীতি কিসের উপর নির্ভরশীল? সঠিক উত্তর কৃষি, অপশন রাইট। ভারতের অর্থনীতি পুরোপুরি কিন্তু কৃষির উপর নির্ভরশীল। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই ভারতের আমাদের অর্থনীতিতে কিন্তু কৃষির অবদান কিন্তু কত, সেটা হচ্ছে মানে 17 থেকে 18%। ঠিক আছে, ভারতের জিডিপিতে কৃষির অবদান প্রায় 17 থেকে 18%। ঠিক আছে, অ্যান্ড ভারতের প্রায় 70% লোক কিন্তু কৃষির সাথে জড়িত, মনে রাখবে। ঠিক আছে, 70% মানুষ। 18 নম্বর প্রশ্ন রয়েছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হয় কোন দেশের সহায়তায়? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহায়তায় গঠিত হয়? সঠিক উত্তর ব্রিটেনের সহায়তায় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গঠিত হয়। ঠিক আছে, অ্যান্ড দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এটা কিন্তু প্রথম
প্রথম নয়, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গঠিত হয়েছিল। অ্যান্ড দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ছাড়াও আমাদের রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট গঠিত হয়েছিল আমাদের জার্মানির সহায়তায়, ঠিক আছে। জার্মানির সহায়তায় রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট গঠিত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ঠিক আছে। এবং আমাদের আরও একটি সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর কর্তৃক আরেকটি আমাদের স্টিল প্ল্যান্ট গঠিত হয়েছিল, যার নাম কিন্তু ভিলাই স্টিল প্ল্যান্ট, ঠিক আছে। ভিলাই স্টিল প্ল্যান্টও কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছিল। মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যেটা ব্রিটেনের সহায়তায়, এবং ভিলাই স্টিল প্ল্যান্ট যেটা সোভিয়েত ইউনিয়নের সহায়তায়, এবং আরেকটা রয়েছে আমাদের রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট যেটা কিন্তু আমাদের জার্মানির সহায়তায় কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গড়ে উঠেছিল, ঠিক আছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন রয়েছে, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 20 নম্বর প্রশ্ন রয়েছে, বর্ণালী সৃষ্টির কারণ আলোর ড্যাশ। বর্ণালী সৃষ্টির কারণ আলোর কি? সঠিক উত্তর অপশন এ, বর্ণালী সৃষ্টির কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ, ঠিক আছে। আলোর বিচ্ছুরণের জন্য বর্ণালী সৃষ্টি হয়, ঠিক আছে। অ্যান্ড দেখে নাও আলোর বিচ্ছুরণের ফলে আমাদের প্রিজমের মধ্যে দিয়ে বর্ণালী সৃষ্টি হচ্ছে। অ্যান্ড তোমাদের বলে দিই, আমাদের সাদা আলো কিন্তু 7টি আলোতে কিন্তু বিভক্ত হয়েছে। 7টি আলোর মধ্যে কিন্তু মনে রাখবে, রেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং কম্পাঙ্ক সবচেয়ে কম, এবং বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং কম্পাঙ্ক সবচেয়ে বেশি, ঠিক আছে। অ্যান্ড দেখো 21 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের উত্তরতম বিন্দু হলো ড্যাশ। ভারতের উত্তরতম বিন্দু কি? সঠিক উত্তর অপশন বি, ইন্দ্রকল হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, দেখো আমাদের ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে আমাদের এখানে ইন্দ্রাকল, যেটা আমাদের লাদাখে অবস্থিত, ঠিক আছে। অ্যান্ড আমাদের পূর্বতম বিন্দু কি হচ্ছে আমাদের কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু হচ্ছে আমাদের পূর্বতম বিন্দু, এবং আমাদের পশ্চিমতম বিন্দু হচ্ছে আমাদের গুজরাটের গুহারমতি, ঠিক আছে। অ্যান্ড যদি তোমাদেরকে পড়ে যে আমাদের দক্ষিণতম বিন্দু কি, সেটা হচ্ছে আমাদের ইন্দ্রা পয়েন্ট, ঠিক আছে, ইন্দ্রা পয়েন্ট। এবং তোমাদের যদি বলে আমাদের ভারতের মেনল্যান্ডে, আমাদের ভারতের মেন ভূমিতে যদি দক্ষিণতম বিন্দু কি, সেটা হচ্ছে আমাদের কন্যাকুমারী, ঠিক আছে, মনে রাখবে। দেখো 22 নম্বর প্রশ্ন রয়েছে, একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়? কোথায় একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়? সঠিক উত্তর অপশন বি, মেরুতে একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। আমি তোমাদেরকে বলে দিই, দেখো কোনো বস্তুর ভর m এবং পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ g হলে ওই বস্তুর ওজন হবে W=mg, ঠিক আছে। আমরা যেটা দোকানে কিনি যে 1 কেজি আলু দাও, 1 কেজি আলু দাও, এটা কিন্তু তার ওজন নয়, এটা তার হচ্ছে আমাদের ভর, মনে রাখবে। ভর ও ওজনের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। ওজন ভরের অনুপাতিক হলেও ভর এবং ওজন মোটেই কিন্তু অভিন্ন নয়, ঠিক আছে। ওজনের একক হলো বলের একক, অর্থাৎ নিউটন, ঠিক আছে। মানে ওজনের একক এবং বলের একক একই। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, দেখো আমাদের মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে সেখানে কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি, ঠিক আছে। দেখো মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, তাই কিন্তু সেখানে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি। তাই যদি আমরা দেখো এখানে W= আমরা করি, তো W=m ধর না কোনো একটা ভরের বস্তু 1 কেজি, এবং তো সেখানে g যদি সবচেয়ে বেশি হয়, তো সেখানে কিন্তু আমাদের মেরু অঞ্চলে তাই কিন্তু ভরটা আমাদের বেশি হয়। বাট দেখো বিষুবীয় অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে ব্যাসার্ধ অপেক্ষাকৃত বেশি বলে অভিকর্ষজ ত্বরণ মান সেখানে কম, তাই কিন্তু আমাদের নিরক্ষীয় অঞ্চলে কিন্তু যে কোনো জিনিসের ওজন কিন্তু কম, ঠিক আছে। তো মনে রাখবে, আমাদের মেরু অঞ্চলে আমাদের অভিকর্ষজ ত্বরণের মান বেশি বলে সেখানে কিন্তু আমাদের ওজনও বেশি যে কোনো বস্তুর, এবং বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ অপেক্ষাকৃত কম বলে অভিকর্ষজ ত্বরণের মান এখানে কম বলে সেখানে কিন্তু ওজনও কম, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 23 নম্বর প্রশ্ন রয়েছে, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়েছিল কার আমলে? কার আমলে দ্বিতীয় সম্মেলন বৌদ্ধ আয়োজিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, কালাশোকের আমলে কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল, ঠিক আছে। মনে রাখবে আমাদের 383 বিসিতে 383 বিসিতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। মানে ফার্স্ট বৌদ্ধ সম্মেলনের কিন্তু 100 বছর পর, ফার্স্ট বৌদ্ধ সম্মেলন কিন্তু গৌতম বুদ্ধ যেদিন মারা গিয়েছিলেন 483 বিসিতে আয়োজিত হয়েছিল, তার 100 বছর পর কিন্তু আমাদের 383 বিসিতে আমাদের দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল। কোথায় সেটা আয়োজিত হয়েছিল? আমাদের বৈশালীতে। বৈশালীতে কালাশোকের সময়, এবং সভাপতি ছিলেন তখন আমাদের সাবাকামি সভাপতি ছিলেন, ঠিক আছে। নেক্সট, ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত? ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হবে আমাদের গঙ্গা নদীতে অবস্থিত আমাদের এই ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, দেখো ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। অ্যান্ড এটা চালু হয় কত সালে? সেটা হচ্ছে বাঁধটি চালু হয় 1975 সালের 21 এপ্রিল বাঁধটি চালু হয়, ঠিক আছে। দুটো সালে মনে রাখবে। অ্যান্ড গঙ্গার উপর ফারাক্কা বাঁধ চালু করা হয়, তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করা, ঠিক আছে। তো কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করা, এটাই ছিল আমাদের ফারাক্কা ব্যারেজ গড়ে তোলার কিন্তু মেন উদ্দেশ্য, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু প্রশ্নে কিন্তু আসে, ঠিক আছে। তো মনে রাখবে, হুগলি নদীতে জলপ্রবাহ বৃদ্ধি করা বা কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করাই ছিল আমাদের ফারাক্কা ব্যারেজের কিন্তু উদ্দেশ্য, যেটা 1961 সালে কিন্তু শুরু হয় নির্মাণের কাজ, এবং 1975 সালের 21 এপ্রিলে চালু হয়।
দেখো 25 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, মানবদেহের কোন নার্ভটি বা স্নায়ুটি ঘ্রাণ নিতে সাহায্য করে? কোন নার্ভটি আমাদের ঘ্রাণ নিতে সাহায্য করে? সঠিক উত্তর অপশন বি, অল ফ্যাক্টরি নার্ভটি আমাদের ঘ্রাণ নিতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট 26 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম রেল কোম্পানি ড্যাশ। ভারতের প্রথম রেল কোম্পানি কোনটি? সঠিক উত্তর অপশন ডি, গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে হচ্ছে ভারতের প্রথম রেল কোম্পানি। দেখো আমাদের 27 নম্বর প্রশ্ন হচ্ছে, কাঁচ ও গ্লিসারিনের প্রতিসারাঙ্ক হলো ড্যাশ। কাঁচ ও গ্লিসারিনের প্রতিসারাঙ্ক কি? সঠিক উত্তর সমান, অপশন সি রাইট। কাঁচ ও গ্লিসারিনের প্রতিসারাঙ্ক প্রায় সমান। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড এটা তোমাদের এখানে একটা প্রশ্ন আসে, ঠিক আছে, যে ছোটোবেলায় তোমরা অনেকেই প্রশ্নটি করেছো যে গ্লিসারিনে ডুবিয়ে রাখলে কাঁচের রড প্রায় অদৃশ্য হয়ে যায় কেন? তার কারণ হচ্ছে আমাদের কাঁচ ও গ্লিসারিনের কিন্তু প্রতিসারাঙ্ক প্রায় একই, তাই কিন্তু গ্লিসারিনে ডুবিয়ে রাখলে কাঁচের রড প্রায় অদৃশ্য হয়ে যায়, এরকম। ঠিক আছে, ছবিটার মতন। ঠিক আছে, এবং তোমাদের এখানে পড়ে দিই যে জলের প্রতিসারাঙ্ক হচ্ছে আমাদের 1.33, মনে রাখবে। অ্যান্ড বায়ুর প্রতিসারাঙ্ক হচ্ছে 1। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 28 নম্বর প্রশ্ন রয়েছে, কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি? কোনটি হচ্ছে কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ? সঠিক উত্তর অপশন সি, হিরক হচ্ছে কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ। দেখো আমাদের 29 নম্বর প্রশ্ন রয়েছে, মরলে মিন্টো সংস্কার আইন কবে হয়েছিল? মরলে মিন্টো সংস্কার আইন কবে হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1909 সালে মরলে মিন্টো সংস্কার আইন হয়েছিল, লর্ড মিন্টোর সময়। ঠিক আছে, অ্যান্ড দেখো 30 নম্বর প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার লোকেরা কোন প্রাণীর সম্ভবত ব্যবহার জানতো না? মানে সিন্ধু সভ্যতার লোকেরা কোন প্রাণীর ব্যবহার করতো না? সঠিক উত্তর অপশন ডি, তারা সাধারণত ঘোড়ার ব্যবহার কিন্তু করতো না। ঠিক আছে, অপশন ডি এখানে রাইট হয়ে যাবে। দেখো আমাদের 31 নম্বর প্রশ্ন কি বলেছে, 31 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানের 8ম তফসিলে নিম্নের কোন ভাষার স্থান পেয়েছে? 8ম তফসিলে কোন ভাষার স্থান পেয়েছে? সঠিক উত্তর অপশন সি, সিন্ধি ভাষার স্থান পেয়েছে 8ম তফসিলে। দেখো 32 নম্বর প্রশ্ন রয়েছে, গ্যাসোলিন ব্যবহৃত হয় ড্যাশ। গ্যাসোলিন কোথায় ব্যবহৃত হয়? দেখো তোমাদেরকে বলে দিই, গ্যাসোলিন হচ্ছে আমাদের একটি পেট্রোলের আংশিক পাতনের ফলেই আমাদের গ্যাসোলিন উৎপন্ন হয়। ঠিক আছে, তো পেট্রোল ও গ্যাসোলিন প্রায় তোমরা একই রকম বলতে পারো। তো পেট্রোলের দেখো আমাদের কাজ হয় মোটর গাড়ির জ্বালানিতে, তো সেরকমই গ্যাসোলিনেরও কাজ হয় কিন্তু আমাদের মোটর গাড়ির জ্বালানিতে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো 33 নম্বর প্রশ্ন রয়েছে, পোঙ্গল কোন রাজ্যের উৎসব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো এক্সামে বারবার আসে, স্টার মার্ক দিয়ে রাখবে। ঠিক আছে, পোঙ্গল কোন রাজ্যের উৎসব? পোঙ্গল হচ্ছে আমাদের তামিলনাড়ুর উৎসব। ঠিক আছে, অ্যান্ড দেখো পোঙ্গল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি বলে দিই। পোঙ্গল হলো একটি 4 দিনব্যাপী ফসল কাটার উৎসব, যা বেশিরভাগ দক্ষিণ ভারতের রাজ্য, বিশেষ করে তামিলনাড়ুতে উদযাপিত হয়। তামিলনাড়ুর মেন ফেস্টিভ্যাল। ঠিক আছে, প্রতি বছর জানুয়ারি মাসে এটি পালিত হয়। তামিলনাড়ুতে ফসল কাটার পর এই উৎসব পালন করা হয়, এবং অনেকটা বাংলা অঞ্চলে পালিত নবান্ন উৎসবের মতো। ঠিক আছে, তো এটা নবান্ন উৎসবের মতো, আমাদের নবান্ন উৎসব যেরকম সেরকমই কিন্তু আমাদের তামিলনাড়ুতে এই উৎসবটা। ঠিক আছে, পোঙ্গলের প্রথম দিনটিকে ভোগী বলা হয়, এবং ভগবান ইন্দ্রের সম্মান এটি পালিত হয়। পোঙ্গলের দ্বিতীয় দিনটিকে সূর্য পোঙ্গল নামে পরিচিত, এবং এটি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। পোঙ্গলের তৃতীয় দিনটিকে মাট্টু পোঙ্গল বলা হয়, এবং এটি গরুর নামে পালিত হয়। এবং পোঙ্গলের চতুর্থ এবং শেষ দিনটিকে কানুম পোঙ্গল বলা হয়, এবং যা ফসল কাটার উৎসবের সমাপ্তি চিহ্নিত করে। ঠিক আছে, মানে ফসল কাটার উৎসবের সমাপ্তি চিহ্নিত করে আমাদের এই পোঙ্গল উৎসব, এবং বাংলাতে আমরা এটা নবান্ন উৎসব বলে পালন করি। ঠিক আছে, অ্যান্ড দেখো এখানে তোমাদের প্রশ্নে পড়েছিল, নিচের কোন দেশের সাথে নবান্ন উৎসব জড়িত? কোন দেশের সাথে নবান্ন উৎসব জড়িত? তো সেটা কিন্তু বাংলাদেশের সাথে নবান্ন উৎসব জড়িত। ঠিক আছে, নেক্সট আমাদের 34 নম্বর প্রশ্ন রয়েছে, একটি পূর্ণ স্থিতিস্থাপক পদার্থ হলো ড্যাশ। পূর্ণ স্থিতিস্থাপক পদার্থ কি? সঠিক উত্তর অপশন ডি, কোয়ার্ডজ হচ্ছে আমাদের পূর্ণ স্থিতিস্থাপক পদার্থ। ঠিক আছে, দেখো আমাদের স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা পদার্থ তথা বস্তুর একটি ভৌত ধর্ম। বল প্রয়োগের কারণে বিকৃত হয়ে যাওয়া কোনো বস্তুর বল সরিয়ে নেওয়ার পর আদি অবস্থায় ফিরে যেতে পারার সক্ষমতা ধর্মকে পদার্থবিজ্ঞানের ভাষায় স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলা হয়। ঠিক আছে, যে সকল বস্তুর একই গুণ আছে তাদেরকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু বা ইলাস্টিক বস্তু। ঠিক আছে, অ্যান্ড 1660 সালে বিজ্ঞানী হুক পদার্থের স্থিতিস্থাপকতা সূত্র আবিষ্কার করেন, যা হুকের সূত্র নামে পরিচিত। ঠিক আছে, অ্যান্ড পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি? দেখো প্রকৃত বল সরিয়ে নেওয়া হলে কোনো বস্তু যদি সর্বাংশে তার আদি অবস্থায় ফিরে যেতে সক্ষম, তবে সেই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলা হয়। ঠিক আছে, মনে রাখবে। দেখো 35 নম্বর প্রশ্ন রয়েছে, কোন রাজবংশের শাসকদের সঙ্গে বিষ্ণু পুরাণ যুক্ত ছিলেন? বিষ্ণু পুরাণ যুক্ত ছিলেন কোন রাজবংশের শাসকদের সাথে? সঠিক উত্তর অপশন বি, নন্দ রাজবংশের শাসকদের সাথে বিষ্ণু পুরাণ যুক্ত ছিল। 36 নম্বর প্রশ্ন রয়েছে, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? সঠিক উত্তর যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি, আর মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থি কি? সেটা হচ্ছে পিনিয়াল বডি। পিনিয়াল গ্রন্থি হচ্ছে মানবদেহের সবচেয়ে কিন্তু ক্ষুদ্র গ্রন্থি। ঠিক আছে, আর মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র
অন্তঃক্ষরা গ্রন্থি কি, সেটা হবে আমাদের পিনিয়াল গ্রন্থি, ঠিক আছে। অ্যান্ড তোমাদের যদি পড়ে মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কি, সেটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে। নেক্সট, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? প্রত্যেক দিনই আমি বলি হর্ষবর্ধন রিলেটেড কিছু প্রশ্ন থাকলে আমি বলি যে হর্ষবর্ধনের উপাধি হচ্ছে আমাদের শিলাদিত্য, ঠিক আছে। দেখেন হর্ষবর্ধন রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের একজন ভারতীয় সম্রাট। তিনি তার রাজত্বকাল ছিল 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি পুষ্যবর্তী রাজবংশের সদস্য ছিলেন। কোন ছিল তার রাজধানী? তিনি একজন হিন্দু ছিলেন, যার পরে মহাযান ধর্ম তিনি গ্রহণ করেছিলেন। নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা হর্ষবর্ধনের লেখা বই। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট রচিত হর্ষচরিত। হর্ষচরিত রচনা করেছিলেন, যা হর্ষের জীবন ও কর্মের বিবরণ দেয়, ঠিক আছে। অ্যান্ড হর্ষবর্ধনের উপাধি ছিল সকলোত্তর পথনাথ শিলাদিত্য, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। হর্ষবর্ধনকে পরাজিত করেন চালুক্য রাজবংশের দ্বিতীয় পুলিকেশী 630 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে আমি বলে দিই যে এখানে দেখা আছে পল্লব রাজবংশের প্রথম নরসিংহবর্মন এর কাছে দ্বিতীয় পুলিকেশী পরাজিত হয়েছিলেন, ঠিক আছে। দেখো এখানে হর্ষবর্ধন রিলেটেড কিছু প্রশ্ন, যেটা আমাদের রাজা হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্গত ছিলেন, এক্সামে এসেছিল। রাজা হর্ষবর্ধনের সভাকবির নাম কী ছিল, এটাও এক্সামে এসেছিল। ড্যাশ ছিলেন হর্ষবর্ধনের সভাকবি, এটাও এক্সামে এসেছিল। নিম্নলিখিত কোন নাটকটি হর্ষবর্ধনের লেখা? প্রিয়দর্শী, রত্নাবলী, নাগানন্দ, এগুলোও আমাদের এক্সাম এসেছিল। দেখো থানেশ্বরের আশেপাশে নিম্নলিখিত কোন এলাকা রাজা হর্ষবর্ধনের সান্নিধ্যে ছিল? তো এটা হবে আমাদের কুরুক্ষেত্র, এটাও কিন্তু এক্সাম এসেছিল, ঠিক আছে। তো হর্ষবর্ধন রিলেটেড বিভিন্ন এক্সামের প্রশ্ন কিন্তু বারবার আসে, তো হর্ষবর্ধনকে ভালোভাবে তোমরা মুখস্থ করে যাবে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবচেয়ে বেশি গুরুত্ব কোন ক্ষেত্রে দেওয়া হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হবে আমাদের কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, ঠিক আছে। তোমরা মনে রাখবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সালে শুরু হয়েছিল এবং 1956 সালে শেষ হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড এটা আমাদের মনে রাখবে যে এর সভাপতি ছিলেন আমাদের জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ছিলেন আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সভাপতি এবং সহসভাপতি ছিলেন আমাদের গুলজারিলাল নন্দ। অ্যান্ড তোমাদেরকে বলে দিই এটা আমাদের হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে আমাদের নির্মিত হয়েছিল। হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। অ্যান্ড তোমাদেরকে এছাড়াও বলে দিই যে এটাতে আমাদের জিডিপি গ্রোথের রেট ছিল আমাদের মানে হিসাব করা হয়েছিল যে 2.1%, বাট আমাদের গ্রোথ রেট হয়েছিল 3.6% জিডিপি গ্রোথ, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমি যে পরিকল্পনা কমিশন গঠিত হয় আমাদের 1950 সালে, মনে রাখবে 1950 সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। বাট পরিকল্পনা কমিশন বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে, তার বদলে এসেছে আমাদের নীতি আয়োগ, ঠিক আছে। নীতি আয়োগ গঠিত হয় 2015 সালের 1 জানুয়ারি, ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। দেখো আমাদের 39 নম্বর প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে করবেট জাতীয় পার্ক রয়েছে? করবেট জাতীয় পার্ক কোথায় রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, উত্তরাঞ্চলে রয়েছে করবেট জাতীয় পার্ক, ঠিক আছে, বা উত্তরাখণ্ডে রয়েছে করবেট জাতীয় পার্ক, ঠিক আছে। তো দেখে নাও ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান হলো উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান। এটি 1936 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান হচ্ছে লাদাখের হেমিস জাতীয় উদ্যান। 2023 সালে ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা 106টি। নবীনতম জাতীয় উদ্যান হচ্ছে রায়মোনা ন্যাশনাল পার্ক এবং ডিহং পাটকাই ন্যাশনাল পার্ক। রায়মোনা ন্যাশনাল পার্কটি আসামের 6তম ন্যাশনাল পার্ক, ঠিক আছে। অ্যান্ড পৃথিবীর সবচেয়ে বেশি বড় জাতীয় উদ্যান হচ্ছে গ্রিনল্যান্ডের নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক, ঠিক আছে। নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক। 40 নম্বর হচ্ছে নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, অরুণাচল প্রদেশে অবস্থিত নামদাফা জাতীয় উদ্যান, ঠিক আছে। তোমাদের এখানে একটা প্রিভিয়াসের প্রশ্নে এসেছিল যে ইস্টার্ন হিমালয়ান সাব রিজিনের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক কোনটি? ইস্টার্ন হিমালয়ার সাব রিজিনের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের নামদাফা ন্যাশনাল পার্ক। নামদাফা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশের ন্যাশনাল পার্ক এবং ইস্টার্ন হিমালয়ার সাব রিজনে এটা সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক। দেখো আমাদের 41 নম্বর প্রশ্ন রয়েছে। দেখো একটি মানচিত্রে আইসোহেলাইন সমুদ্রের কোন বিষয়কে দেখায়? মানচিত্রের আইসোহেলাইন সমুদ্রের কোন বিষয়কে দেখায়? সঠিক উত্তর অপশন সি, লবণাক্ততা। দেখো 42 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের তাপ ও তড়িতের কুপরিবাহী এমন পদার্থ হল ড্যাশ। তাপ ও তড়িতের কুপরিবাহী এমন পদার্থ কি? সঠিক উত্তর অপশন সি, অভ্র হচ্ছে তাপ ও তড়িতের কুপরিবাহী। দেখো নেক্সট 43 নম্বর প্রশ্ন হয়েছে ভারতের কতগুলি রেলওয়ে সদর দপ্তর কলকাতায় রয়েছে? ভারতের কতগুলি রেলওয়ে সদর দপ্তর কলকাতায় রয়েছে? সঠিক উত্তর অপশন সি, 3টি রেলওয়ে সদর দপ্তর কলকাতায় রয়েছে। সেটা হচ্ছে আমাদের ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর, ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড রয়েছে আমাদের কলকাতা মেট্রো, ঠিক আছে। অ্যান্ড টোটাল ভারতে 18টি রেলওয়ে জোন রয়েছে এবং 70টি ডিভিশন রয়েছে, মনে রাখবে, ঠিক আছে। 44 নম্বর প্রশ্ন রয়েছে লিবারেটর অফ প্রেস বলা হয় ড্যাশ। কাকে লিবারেটর অফ প্রেস বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, চার্লস মেটকাপকে বলা হয় লিবারেটর অফ প্রেস। 45 নম্বর প্রশ্ন রয়েছে আকবর কার বিরুদ্ধে হলদিঘাটে যুদ্ধ করেছিলেন? হলদিঘাটে যুদ্ধ করেছিলেন আকবর কার বিরুদ্ধে?
সঠিক উত্তর অপশন এ, মেমারের বিরুদ্ধে আকবর হলদিঘাটের যুদ্ধ করেছিলেন। তো হলদিঘাটের যুদ্ধ মনে রাখবে, এটা কিন্তু 1576 সালে 14 জুন হয়েছিল। অ্যান্ড মেমারের রাজা মহারানা প্রতাপের সাথে হয়েছিল মুঘল সম্রাটের, ঠিক আছে। অ্যান্ড মুঘল সম্রাটের এটা নেতৃত্ব কে দিয়েছিলেন? এটা আকবরের সেনাবাহিনী, কিন্তু প্রথম মানসিংহ কিন্তু এটার কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে। হলদিঘাটের যুদ্ধ গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো ডোলোমাইট কিসের আকরিক? ডোলোমাইট কিসের আকরিক? সঠিক উত্তর ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের আকরিক হচ্ছে আমাদের এই ডোলোমাইট। দেখো 47 নম্বর প্রশ্ন রয়েছে, আমাদের মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি? ছোট অস্থির নাম কি? মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? সঠিক উত্তর অপশানে স্টেপিস হচ্ছে মানবদেহের ছোট অস্থির নাম, ঠিক আছে। অ্যান্ড দেখে নাও স্টেপিস, দেখো কানের এখানে আমাদের এই স্টেপিস অবস্থিত, এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট অস্থি। অ্যান্ড মানুষের দেহের ক্ষুদ্রতম মানে দীর্ঘতম পেশি কি? এটা দেখো কিছুদিন আগে আমরা করলাম যে মানুষের দেহের দীর্ঘতম পেশি হচ্ছে আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ঠিক আছে। অ্যান্ড মানবদেহের ক্ষুদ্রতম পেশি হচ্ছে আমাদের স্টেপিডিয়াস পেশি, যা মধ্যকর্ণে অবস্থিত, ঠিক আছে। অ্যান্ড দেহের বৃহত্তম হাড় হচ্ছে উরুর হাড়, যেটাকে আমরা ফিমার বলি। অ্যান্ড সবচেয়ে ছোটটি হলো স্টেপিস, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। দেখো 48 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে? সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন বি, মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। বাট তোমাদের ভৌগোলিক এরিয়া অনুসারে যদি বলি যে ভারতের কোন রাজ্যে ভৌগোলিক এরিয়া অনুসারে শতাংশ মানে সবচেয়ে বেশি রয়েছে আমাদের কোন রাজ্যে, সেটা হচ্ছে মিজোরাম। মিজোরাম কিন্তু আমাদের ঘনত্বের দিক থেকে কিন্তু 80% জায়গা কিন্তু আমাদের মিজোরামের কিন্তু বনভূমি রয়েছে, ঠিক আছে। বাট সবচেয়ে বেশি বনভূমি রয়েছে আমাদের মধ্যপ্রদেশ। বাট যদি আমরা পার্সেন্টেজ হিসেবে দেখি তো মিজোরামের কিন্তু 85% কিন্তু আমাদের বনভূমি রয়েছে সবচেয়ে বেশি। দেখো আমাদের 49 নম্বর প্রশ্ন রয়েছে, পৃথিবীর কোন অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম? দেখো কিছুক্ষণ আগে ডিটেলসে তোমাদেরকে বললাম যে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম কোথায়। সঠিক উত্তর নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আমাদের অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম, ঠিক আছে। অ্যান্ড সবচেয়ে বেশি হচ্ছে আমাদের মেরু অঞ্চলে, ঠিক আছে। নেক্সট 50 নম্বর প্রশ্ন রয়েছে, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? সঠিক উত্তর ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। তোমরা সকলেই কমেন্ট করে জানাও যে কতগুলো প্রশ্ন ঠিক করতে পারলে। ওকে বাই, সকলে ভালো থাকবে, ঠিক আছে, গুড নাইট।